বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের জন্য একটা সুখবর হলো, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি নিজে বলছি যে খুব সহসায় সম্ভবত এই ২-৩ মাসের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির জন্য নিষেধাজ্ঞা, অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। ডক্টর ইউনূস একটি অধ্যাদেশ জারি করে। তাই ডক্টর ইউনূস প্রায় ১৩৫টা না ৩৮টা অধ্যাদেশ জারি করেছিল। আগামী সংসদে, মার্চে যে সংসদ বসবে, এই সংসদে এই ১৩৫টা হোক ১৩৮টা হোক যে অধ্যাদেশ করেছিল, এই অধ্যাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা হয়েছিল। এই অধ্যাদেশের মধ্যে অনেক অধ্যাদেশ বর্তমান সরকার এই আগামী সংসদে এগুলা পাশ করে নিবে এবং অনেকগুলা তারা এগুলা পাশ করবে না, ছাঁটাই করে দিবে। ছাঁটাই করে দিলে কমপক্ষে এতটুকু নিশ্চয়তা আছে যে বিএনপি তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য, কারণ যেদিন তারা শপথ নিয়েছে ওদিন থেকেই কিন্তু এই এনসিপি জামাত আন্দোলনের ডাক দিচ্ছে, তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা কিন্তু এক বিন্দুমাত্র তাদেরকে শান্তিতে ক্ষমতায় থাকতে দিবে না। যার জন্য তাদেরকে এই এনসিপি জামাত তাদেরকে এবং জুলাই যোদ্ধা এবং জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগ যখন এই স্বাধীনতা বিরুদ্ধে রাজপথে মোকাবিলা করবে, তখন বিএনপি সরকার পরিচালনা করতে হবে। এই জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেবে। আগামী ২ মাসের মধ্যে ইনশাল্লাহ এই নিষেধাজ্ঞা তুলে দেবে। তবে আমি আজকে যেই কথাটি বলতে চাই যে আমি প্রায় ৮৩ সাল থেকে গুলিস্তান এলাকায় রাজনীতি, ব্যবসা, তো আমার নিজের দেখার থেকে আমি যে কথাগুলো বলছি যে আমরা যখন গুলিস্তান এলাকায়, আপনারা যারা হয়তো ৮৩, ৮৪, ৮৫, ৮৬ দিকে যারা হয়তো চলাফেরা ছিল, যাতায়াত ছিল, তারা বলতে পারবেন এখন যে সুন্দরবনের স্কোয়ার, এই সুন্দরবনের স্কোয়ারের এখানে ২টা মার্কেট ছিল। একটা আদর্শ হকার মার্কেট, আরেকটা ছিল মহানগর হকার মার্কেট। এই মার্কেটের টিন শেড ছিল। এই মার্কেটের পশ্চিম দিকে এই যে নতুন রাস্তা বলে ওইটা একসাথে করেছিল, যেটা সিদ্দি বাজার দিয়ে মালিটোলা দিয়ে শাখারি বাজার দিকে গিয়েছিল, নর্থ সাউথ রুট, এইটা তখন চালু হয় নাই। তখন একটা এই সুন্দরবন স্কোয়ারের পশ্চিম সাইডে রাস্তার পাশে একটা মোটর দিয়ে গ্যান্ডারি রস করা হতো। তখন মোটর দিয়ে গ্যান্ডারি রস করা আমরা অতীতে দেখিনি। ওইটাই প্রথম মনে হয় দেখেছিলাম গুলিস্তান এলাকায়। তো সেই লোক চাঁদপুর বাড়ি ছিল, তার নাম ছিল হাজি মোয়াজ্জেম। সে সবসময় দাড়ি ছিল, টুপি পরে, একবারে মুসল্লি দেখলে মসজিদের হুজুর। ওই তখন মার্কেটের ভিতরে এই টার্মিনাল তখন পরিচালনা করত আনোয়ার ছিল, এরপরে সুলতান রাজা ছিল, সাত্তার, হলুদকার, তারা এই গুলিস্তান বাস স্ট্যান্ড পরিচালনা করত। তখন অনেকেই এই মার্কেটের ভিতরে এসে মদ খেত। এই আদর্শ হকার মার্কেটের ভিতরে তখন চিন্তা ছিল, প্রায় প্রতিদিনেই মদ খাওয়া হতো। এই গ্যান্ডারিওয়ালা হুজুরকে, তাকে যারা মদ খেত তারা তাকে ডেকে আনতো, ডেকে এনে বলতো, তাকে ওই মদের গ্লাস তাকে হাতে দিত। তখন সে এই হুজুরের টুপিটা হাত দিয়ে মাথা থেকে হাতে নিত, হাতে নিয়ে পকেটে রেখে সে গ্লাস দিয়ে মদ খেয়ে চলে যেত। দোকানে গিয়ে আবার ৫০০ টাকা তাদেরকে পাঠাতো। এই অবস্থা করতো। কেন এই কথাটা বললাম? আমাদের যে মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক ছিল ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের, আপনারা দেখবেন সভাপতি সাহেব, তিনি, তার সম্বন্ধে আমি বলতে চাই না, যেহেতু আমি জানি ওই এলাকায় দীর্ঘদিন ছিলাম, তিনি কী অবস্থায় ছিলেন। কিন্তু তিনি এমনই হুজুর, আপনারা দেখেছেন মহানগরের কোনো প্রোগ্রামে, কোনো মিটিংয়ে স্টেজের মধ্যে যখন আজান দেওয়া হতো, স্টেজের মধ্যে তিনি কিন্তু বসে নামাজ পড়ে যেত। নামাজ কাজা যেমন না হয়, কিন্তু আপনারা তো বুকে হাত দিয়ে বলেন কী ধরনের চাঁদাবাজি হয়েছে এই
পথ বাণিজ্য হয়েছে। তারা তো তাদের তো শত শত কোটি টাকা ইনকাম করার বিভিন্ন জায়গা আছে, যেখানে হাত দেয় তারা ওখানে টাকা। কিন্তু এরপরও দলের কর্মীদের থেকে তারা কিভাবে টাকা নিয়েছে, শুধু আমি একজনের এক্সাম্পল দেখাই, যে শ্যামপুরের কদমতলীর যে কাউন্সিলর, হিন্দু কাউন্সিলর যিনি মায়াবাইয়ের খুব ক্লোজ, সে একজনেই প্রায় দশজনের টাকা দিয়েছিল সব এই ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং থানাতে পদের জন্য। সভাপতিকে দিয়েছে, মহানগরের সেক্রেটারিকেও দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে। তো এভাবেই হুজুর কিন্তু টাকাগুলো কীভাবে তারা খেয়েছে। আর আরেকজন, সে ছিল লালবাগের সাধারণ সম্পাদক, সে আমাদের মতো কর্মীদেরকে বলে শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা। এমনকি আমরাই শুয়োরের বাচ্চা না, সে শুয়োরের বাচ্চা। সে কোথায়? 2024 সালে 5ই আগস্টের পর ওরা কোথায়? তাদের সাথে কোনো কর্মীদের যোগাযোগ আছে? কেন এই কথাটি বললাম? শাহ আলম মুরাদ, তার অনেক রাজনীতি করতে গেলে সম্রাট শাহ আলম মুরাদ, তাদের অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু এই শাহ আলম মুরাদ চকবাজার থানা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে, জগন্নাথের ছাত্রলীগ, ঢাকা মহানগর বৃহত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের দায়িত্ব নিয়েছে। এরপর এরশাদ আন্দোলন সময় 90 আন্দোলন, সব আন্দোলনে সে অগ্রভূমিকা রেখে সে মহানগর যখন সাধারণ সম্পাদক ছিল, মহানগরের সাধারণ সম্পাদক সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল। প্রতিদিন সে অফিসে আসতো, একটা রমরম অবস্থা ছিল। হ্যাঁ, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে, বিতর্ক থাকতে পারে, প্রতিটি মানুষের কম বেশ বিতর্ক থাকে, কিন্তু সে এমনভাবে মহানগরটিকে করেছিল, তাকে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে সরিয়ে, এমন কারা তাদের এই বর্তমান সভাপতি সাধারণ সম্পাদককে বসালো, তারা অফিসেও যায় না, তারা বাসায় চেম্বার খুলে বসেছে উকিলদের মতো। এখানে কর্মীরা যে টাকা দিচ্ছে পদের জন্য, লালবাগে যাচ্ছে 8 তলার উপরে ছাদের মধ্যে অফিস করে, মানুষ যাচ্ছে টাকা দিয়ে আসছে, টাকা ছাড়া তারা কিচ্ছু বোঝে না। আজকে কোথায় তারা? আজকে 17-18 মাস আমরা তো পদপদবি নাই, দলের থেকে 1 টাকা সুবিধা নেয় না। 2024 সালের 5 আগস্টের পর আজ পর্যন্ত একদিনও ফেসবুক থেকে দূরে থাকি নাই। দলের জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছি, রাজপথেও মিছিল করেছি। যেই কথাটি বলতেছিলাম, যে সম্রাট ঢাকা মহানগরের দক্ষিণ যে যুবলীগের সম্রাট, আমার জানাতো এই যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মহানগরের মধ্যে তার থেকে এত একটি, এত প্রতিভাবান, এত কর্মীবান্ধব নেতা আমি কমপক্ষে দেখি নাই। তাকে শেখ সেলিম, সে নিজেকে বঙ্গবন্ধুর থেকে বড় নেতা মনে করে। সেই শেখ সেলিম, তার আত্মীয় স্বজন আপনারা দেখেছেন, তারা অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে, এই পার্থ, ইকবাল মোহাম্মদ টুকু, এমন অনেক, এই ববি হাজ্জাজ, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এত প্রপাগান্ডা করেছে। সেই শেখ সেলিমের ভগ্নিপতি ওমর ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে যুবলীগের। সে যুবলীগের দায়িত্ব পেয়ে মিথ্যা অপবাদ দিয়ে কে সিনুকাণ্ড এমুক বলে সম্রাটকে তার জীবনের রাজনীতিটা নিঃশেষ করে দিয়েছে, তাকে জেলে ঢুকিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়। কত বড় গাদ্দারি করেছে সে, হাজার হাজার কোটি টাকা নিয়ে আজকে কোথায় চলে গেছে তার কোনো পাত্তাই কেউ পাচ্ছে না। সেই শাহ আলম মুরাদ এত অ্যাক্টিভ ছিল, তাকে বাদ দিয়ে এই যাদেরকে, যে দুজনকে দেওয়া হয়েছিল, তারা শুধু টাকার দিকে, একজন হুজুর আর একজন বেহুজুর, এই টাকার দিকে, খালি টাকার দিকে তারা দৌড়েছে, কিন্তু দলের পক্ষে কোনো কাজ করে নাই। তাই আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, শাহ আলম মুরাদ, সে কিন্তু বাইপাস সার্জারি করা হয়েছে, সে অত্যন্ত অসুস্থ, তার স্ত্রীও মারা গিয়েছে, তার একটি ছেলে বিদেশে লেখাপড়া করছে, সে একা, তার তো অত অ্যাক্টিভ হওয়ার দরকার নাই। কিন্তু ঢাকা মহানগরে এতই পদবীধারী নেতা ছিল, এত নেতা থাকার পরও এই ঢাকা মহানগরের প্রথম যে ব্যক্তিটি, যেই নেতাটি, একটা তার নেতৃত্বে গুলিস্তানে মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, সে 2025 সালের 6ই এপ্রিল গুলিস্তানে
এক বিক্ষোভ মিছিল হয়েছে শালাম মুরাদের নেতৃত্বে। এরপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে না বললে চলে না, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর হোসেন দিবসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সে কথা বলেছে। শেখ হাসিনা বলেছে তাকে মিছিল করার জন্য কর্মীদেরকে নিয়ে, সেও মতিঝিলে মিছিল করেছে। এরপরে সেও অ্যারেস্ট হয়েছে। এগুলা বলতে হয়, মানুষের দোষ ত্রুটি থাকতে পারে। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক FM শরীফ ইসলাম শরীফের নামে অনেক কথা অনেক জনে বলছে, কিন্তু দলের দুর্দিনে সে যে নেতৃত্ব দিয়েছে, এই ধরনের নেতৃত্ব যদি না থাকে তো আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে। শাহ আলম মুরাদ জীবনের ঝুঁকি নিয়ে এই অসুস্থতার মধ্যে সে আজকে দীর্ঘদিন এই দুজন নেতা জেলখানার মধ্যে কীভাবে নিষ্ঠুরতা চাঁদের উপরে চালাচ্ছে, এভাবে চলছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই নেতারা যারা হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করে আজকে কেউ বিদেশে কেউ দেশে লুকিয়ে থাকে, দলের জন্য কাজ করছে না, 2 মিনিটের 30 সেকেন্ডের একটি মিছিল করে 30 সেকেন্ডের সকালবেলা আজানের সময় এটা ফেসবুকে ছেড়ে দিয়ে নেত্রীকে দেখায় যে আমি রাজপথে আছি। এগুলা সব ভুয়া। 6 এপ্রিল আমরা আমাদের কোনো পদ পদবি নাই। আওয়ামী লীগের দীর্ঘ 40-45 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, কোনোদিন 10 টাকা সুবিধা নেই। এরপরে দলের দুঃসময় আছি, সুসময় ছিলাম। 2024 সালের 5 আগস্টের পর, 5 আগস্টের পূর্বেও রাজপথে ছিলাম। 5 আগস্টের পর এখন পর্যন্ত প্রতিদিন ফেসবুকে বিভিন্ন সময় রাজপথে অ্যাক্টিভ আছি। কিন্তু ভবিষ্যতে দীর্ঘদিন আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতা আসবে আর সেই পদ পদবি নিব বা কোনো পদ পদবি ওইসবের আশা এই ফেসবুকে বলে যাচ্ছি, কোনোদিন আশা করি না। বঙ্গবন্ধুকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি, যে ছাত্র জীবন থেকে এই দলটি করেছি, যার জন্য মরণাগ পর্যন্ত তা করে যাব। কিন্তু শাহ আলম মুরাদ 6 এপ্রিল মিছিল করেছে। এরপরে আমরা 21 তারিখ আমার আমার আইডিতে ঢুকলে আপনারা দেখবেন আমরা এপ্রিলের 21 তারিখে সরাসরি আমি লাইভ করেছি। বাংলাদেশে খুব কমই লোক আছে যে সরাসরি মিছিলের মধ্যে লাইভ করা। যাত্রাবাড়িতে হাজার হাজার মানুষের সামনে আমরা লাইভ করে এই মিছিল করেছি। কিন্তু এরপরেও প্রতিদিন দলের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা জীবনে আর পদ পদবি পাবো সেই চিন্তাও করি না। বর্তমান সরকার যে এমন একটি অবস্থার মধ্যে পড়েছে, আমরা চাই এই সরকার আর কিছু থাকুক, কারণ মুক্তিযুদ্ধ তারা যদি না থাকে, আওয়ামী লীগে নাই, তাহলে মুক্তিযুদ্ধের কোনো নাম নিশানা থাকবে না। প্রধানমন্ত্রী এখন বর্তমানে তারেক রহমান যেভাবে করছে, কিন্তু তার অধীনস্থ কিছু মন্ত্রীরা কিছু নানান এমন কথাবার্তা বলছে যেগুলোতে বিরোধী দলকে আন্দোলন করার ইস্যু বানাচ্ছে। তাই তাদেরকে লাগাম না টানলে তো বিএনপিও একটি বিরাট সমস্যায় পড়ে। বিএনপি সমস্যায় পড়লে আওয়ামী লীগেরও বিরাট সমস্যা হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় থাকলে, আওয়ামী লীগ রাজপথে থাকলে, নিষেধাজ্ঞা উঠে গেলে, তাহলে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত, এই ইনকিলাব মঞ্চ, এই এনসিবি, তাদের ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে তাদেরকে বাংলাদেশে খুঁজেও পাওয়া যাবে না। এই সরকার এতই বলেছে যে শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছে, গোলামি চুক্তি করেছে। এই 18 মাসে ডক্টর ইউনূস একটি প্রমাণ দেখাতে পারে নাই যে শেখ হাসিনা ভারতের কাছে কোনো গোলামি চুক্তি করেছে, যে এই চুক্তিটা বাতিল করা হোক। তারা মিথ্যা অপবাদ দিয়েছে। তাই আগামীতে সম্রাট এবং মুরাদের মতো লোকদেরকে নেতৃত্বে এনে এই কুলাঙ্গার যারা এই পদ পদবি নিয়ে অর্থ বাণিজ্য করে দলটাকে নিঃশেষ করে দিয়েছে, এসব বিতর্কিত নেতাদের দূরে রেখে দলের নিবেদিত প্রাণ কর্মীদেরকে, যারা এই 17-18 মাসে, তার আগে কি পদবি ছিল সেটি বড় কথা নয়, 17-18 মাসের মধ্যে সে দেশে থাকুক আর বিদেশে থাকুক, নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে, যারা জেলে ছিল তাদের পরিবারের সাথে যোগাযোগের অর্থ দিয়ে এবং নানানভাবে তাদেরকে সহযোগিতা করছে। সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে আগামীতে দলীয় মনোনয়ন, দলীয় পদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে, প্রিয় নেত্রীর কাছে অনুরোধ থাকবে, এই পরিবারতন্ত্র যারা এই আত্মীয় স্বজন তাদেরকে দূরে রেখে আবার নতুন করে দলকে নিয়ে এগিয়ে যেতে হবে। যেহেতু আপনার পুত্র
আপনার ছেলে মেয়ে কেউই রাজনীতিতে অ্যাক্টিভ নয়। তাই এখন রাজনীতিতে এসব অকর্মণ্য যারা আত্মীয়স্বজন তাদেরকে দূরে রেখে দলের নিবেদিত প্রাণ সারা বাংলাদেশের যারা দলের অ্যাক্টিভ দলের তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। ইনশাল্লাহ জয় আমাদের হবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। বিতর্কিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দূরে থাক, অরিজিনাল আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা বিজয় হোক। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।